আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জামায়াত এমপিকে বেড়ে খাওয়ালেন শিবিরকর্মী হত্যা মামলার আসামি লীগ নেতা। নিজের ওপর হামলার বর্ণনা দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে 2 হাতে দমন করা হবে, জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুলের। সজীব ওয়াজেদ জয়ের অজানা তথ্য ফাঁস। আরও 2 মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। আসাদগেটে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল। ঝিনাইদহের কালীগঞ্জে শামীম হোসেন নামে শিবিরকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামির মেয়ের বিয়ের দাওয়াতে গেলেন ঝিনাইদহ বিয়োগ 4 আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য এমপি আবু তালিব। এ সময় জামায়াতের এমপিকে নিজ হাতে বেড়ে খাওয়াতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টুকে। বৃহস্পতিবার 21 মে কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে এ ঘটনা ঘটে। মহিদুল ইসলাম মন্টু কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, নিজ বাড়িতে মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ের আয়োজন ছিল বৃহস্পতিবার। সেখানে দাওয়াতে যান ঝিনাইদহ বিয়োগ 4 আসনের সংসদ সদস্য আবু তালিব। এছাড়াও এ বিয়েতে আসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ বিয়োগ 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু, আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের সহ আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতারা। মহিদুল ইসলাম মন্টু শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শামীমের বাবা রুহুল আমিন এ মামলার বাদী। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, 2016 সালের 24 মার্চ বিকাল 5টার দিকে শহরের মাহতাব উদ্দিন কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে 2 মোটরসাইকেলে থাকা সাদা পোশাকধারী 4 জন শামীমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর বিভিন্ন অফিসে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। পরে 2016 সালের 13 এপ্রিল যশোর সদরের লাউখালী গ্রামের শশমানঘাট এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় 2024 সালের 18 সেপ্টেম্বর কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন রুহুল আমিন। মামলায় মন্টুসহ 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক রাজনৈতিক কর্মী বলেন, শিবিরকর্মী হত্যা মামলার আসামির মেয়ের বিয়ের দাওয়াতে গিয়ে খাইলেন জামায়াতের এমপি। এটা একদমই লজ্জার বিষয়। এ ব্যাপারে সংসদ সদস্য আবু তালিব বলেন, ওই ইউনিয়নে আমার গ্রামের বাড়ি। সমাজ ও সামাজিকতার কারণে গিয়েছি। ওই হত্যা মামলায় আমি সাবেক চেয়ারম্যান মন্টুর নাম দিয়েছি। মামলায় যাতে ভুক্তভোগী পরিবার সঠিক বিচার পায়, সে ব্যবস্থাও করা হবে। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার 22 মে দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। পরে এক ফেসবুক পোস্টে হামলার বর্ণনা দেন এনসিপির এ নেতা। ফেসবুকে নাসিরউদ্দিন বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিলঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। এনসিপির এই নেতা আরও লিখেছেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিশা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি বিএনপিও চায়, তবে তা অবশ্যই আইনের মধ্য দিয়েই হতে হবে। শুক্রবার 22 মে সকালে রাজধানীর পল্লবী সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, রামিশা হত্যাকাণ্ডে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। দেশের মানুষও সেটাই চায়। কিন্তু একটি গোষ্ঠী এই ঘটনাকে কেন্দ্র করে উস্কানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং অস্থিরতা সৃষ্টি করা। তিনি অভিযোগ করেন, একটি মহল অপপ্রচার,
মিথ্যাচার ও উস্কানিমূলক স্লোগানের মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এ সময় তিনি নেতাকর্মীদের জামায়াত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা। এখন সবাইকে জামায়াত সম্পর্কে সতর্ক থাকতে হবে। তারা গোপনে সংগঠিত হয়ে মানুষের ভেতরে ঢুকে বিভ্রান্তি ও ক্ষতির চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করি, কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হবে, সেখানেই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়কারী সে যে দলেরই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলের অভ্যন্তরীণ মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই বিএনপির আদর্শের কর্মী। একজন সহকর্মীর ওপর আঘাত এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াতে হবে। এদিন সকালে পল্লবী ও রূপনগর থানার পঙ্গু ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার প্রদান করেন আমিনুল হক। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক অজানা তথ্য ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের। বুধবার ২০ মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে হাসিনাপুত্র জয়ের বিবাহ বিচ্ছেদের ঘটনা সামনে আনেন তিনি। পোস্টে শায়ের লেখেন, সাধারণত জানিয়ে কাজ করি সে বিষয়ে কিছু লিখি না, কিন্তু গত কয়েকদিন ধরে পলাতক স্বৈরাচার হাসিনা ও তার পঙ্গপালের আস্ফালন দেখে ভাবলাম অনেক কিছু যে এখনও জানানোর বাকি, সে বিষয়টা ওদের একটু অবহিত করা প্রয়োজন। একটি নথি শেয়ার করে শায়ের বলেন, যে ডকুমেন্টটি দেখছেন সেটা হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশ বিশেষ। ২২ পাতার ওই চুক্তির কেবল ২টি পাতা এখানে প্রকাশ করছি, যার অর্থ দাঁড়ায় সম্পূর্ণ ৩৪৬ পাতার ডকুমেন্টের মাত্র ২টি পাতা এখানে তুলে ধরা হয়েছে। শায়ের আরও বলেন, যতটুকু তুলে ধরেছি সেখানে আপনারা দেখেছেন যে সামিট কমিউনিকেশনে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের মালিকানার পায়তারা চলছে। আদালতের কাছে উভয় পক্ষের স্বাক্ষর করা এই চুক্তিতে জয় তার স্ত্রীকে এককালীন $১ মিলিয়ন প্রদান করবেন তা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২৪ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি মাসে ক্রিস্টিনাকে $২০,০০০ করে প্রদান করবেন এমনটাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আল জাজিরার এই সাংবাদিক বলেন, যার অর্থ দাঁড়ায় প্রতিবছর সজীব ওয়াজেদ জয় তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বছরে $2,40,000 10 বছরে সর্বমোট 2 $4 মিলিয়ন $24 লাখ প্রদান করবেন। এছাড়াও চুক্তিটি স্বাক্ষরের সময় ১ জুন ২০২৫-এর মধ্যে ট্যাক্স ফ্রি $1 মিলিয়ন 10 লক্ষ প্রদান করবেন বলেও চুক্তিবদ্ধ হয়েছেন। এ অনুসন্ধানী সাংবাদিক বলেন, হাসিনা সরকারের শাসনামলে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে যে কয়েকটি শিল্পগোষ্ঠী, তাদের মধ্যে সামিট গ্রুপ অন্যতম। আবার হাসিনার পুত্রেরই রয়েছে সামিটের সাথেই ব্যবসায়িক অংশীদারিত্ব। ব্যাপারটা কি চরম স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল না? শায়ের বলেন, আর এতসব অর্থই বা জয় সাহেব কিভাবে উপার্জন করলেন? এত ট্রাস্টের নেপথ্যে যে অর্থ, সেসব কিভাবে সংগ্রহ করা হল? পোস্টের শেষে শায়ের বলেন, সম্পূর্ণ ডকুমেন্টটিতে এমন বহু তথ্য রয়েছে, সেসব যখন সামনে আসবে তখন শির উঁচু করে প্রত্যাবর্তন খোয়াবের পরিবর্তে মাথায় একটা লাইনই ঘুরপাক খাবে, আর তা হল ধরনী দ্বিধাহ। হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার ২ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে নেয়া অর্ডার দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মেয়া রেজাউল হক রেয়াব্বার ১৭ মে এ আদেশ দেন। ফলে ওই ২ মামলাসহ মেয়াদ ১২ মামলায় আইভির জামিন বহাল রয়েছে এবং তার কারামুক্তিতে এখন আইনি কেনা বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে ১০ মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পর সিদ্ধিরগঞ্জ থানার ওই ২টি মামলায় আইভিকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে ২ মার্চ একটি মামলায় এবং ১২ এপ্রিল অপর মামলায় গ্রেফতার দেখানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ২ মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। আবেদন দুটি চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ৪১ ও ৪২ ক্রমিকে ওঠে। আদালতে আইভির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস.এম. সিদ্দিকুর রহমান শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস.এম. হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। ১০ মামলায় জামিন বহাল। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হওয়া ৩টি হত্যা মামলা ও ২টি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।
এই 5 মামলায় হাইকোর্ট গত বছরের 9 নভেম্বর সেলিনা হায়াত আইভির জামিন মঞ্জুর করে রায় দেন। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক 5টি আবেদন করে। চেম্বার আদালত গত বছরের 12 নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ পৃথক 5টি লিভ টু আপিল করে। লিভ টু আপিলগুলা খারিজ করে 10 মে আদেশ দেন আপিল বিভাগ। ফলে 5 মামলায় আইভির জামিন বহাল থাকে। তবে প্রথম দফার ওই 5 মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পর আইভিকে আরও 5 মামলায় গত বছরের নভেম্বরে গ্রেপ্তার দেখানো হয়। এই 5 মামলার মধ্যে 4টি ফতুল্লা থানায় করা হত্যা মামলা, অপরটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলা। দ্বিতীয় দফার 5 মামলায় গত 26 ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দিয়ে আইভিকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন আদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত 5 মার্চ চেম্বার আদালত শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। দ্বিতীয় দফার এই 5 মামলায় আইভিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল 10 মে আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। সেদিন আপিল বিভাগ আইভির জামিনে ইতিপূর্বে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টের রুল জামিন প্রশ্নে নিষ্পত্তির নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের পৃথক 5টি লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। ফলে দ্বিতীয় দফার 5 মামলায় আইভিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল হয়। আইভির অন্যতম আইনজীবী এস.এম. হৃদয় রহমান বলেন, 12 মামলায় আইভিকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ও জামিন বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আদেশে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর বিষয়টি প্রক্রিয়াধীন। এই প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে তিনি মুক্তি পেতে পারেন বলে আশা করছি।